হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমরা কথা শুনতে পাচ্ছ না? স্যার আমরা তো কথা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, যে আমার একেবারে ইয়ে করা ছিল, সাউন্ড কমিয়ে দেওয়া ছিল। আচ্ছা, তোমরা কতজন স্টুডেন্ট, কতজন? স্যার 57। 57 জন। আচ্ছা আচ্ছা, 57। আমাদের পার্টিসিপেশন এত কম কেন আজকে? রনি, তোমাদের সিআর এর নাম কি রনি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রনির নাম্বার আছে। তো তোমাদের পার্টিসিপেশন 57, মাত্র 28 হলো। আচ্ছা, আমরা এই উইকে আমরা এই কোর্সের জন্য কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস পাবো তোমার জানা আছে? রনি আছো নাকি? রনি, আচ্ছা যাই হোক, আমরা ক্লাস যে কয়টা পাই আমরা আজকে তোমাদের এই ক্লাসের পরে কোনো ক্লাস আছে? হ্যালো, রেসপন্স করো। 3টা ক্লাস পাবো। 3টা ক্লাস পাবো। আজকে এই ক্লাসের পরে কোনো ক্লাস আছে তোমাদের? না স্যার। নাই। আর ইয়ে আর একটা ক্লাস মনে হয় বৃহস্পতিবার 11টায় আছে, তাই না? জি স্যার। আচ্ছা, ওই দিন কি 11টার পরে কোনো ক্লাস আছে? 11টা, এই আমাদের ক্লাসের পরে কোনো ক্লাস আছে কিনা? জি স্যার, আছে স্যার, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা শুরু করি আর কি। আজকে আমরা 7 বেজে গেছে, এখনো পার্টিসিপেন্ট মাত্র 32 মানে 31। আচ্ছা, আমরা এখন আমাদের যে আছে এখান থেকে আমরা কিছু মানে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো করবো। আমরা যে থিওরি পড়েছি সেই থিওরির প্র্যাকটিক্যাল যে সলিউশন ডাটা দিয়ে সেগুলো আমরা করব। তো আমরা যেটা করব সেটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপর আছে টেস্ট, কোরিলেশন, রিগ্রেশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক করব। আমি যেগুলো দেখাই ওগুলোর মধ্যেই ওই এরিয়ার ভেতরেই তোমরা এডিশনাল প্র্যাকটিস করবো আর কি। ঠিক আছে, তো দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা মনে আছে? আমরা রিভিউ ক্লাসেও আলোচনা করেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিছু মনে আছে নাকি বলো? কথা না বললে বুঝবো কিভাবে? নাকি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশন আসলে সব ডিস্ট্রিবিউশনই, সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনই হলো কোনো ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি যেমন আমরা ডিস্ট্রিবিউশন করেছি, এটা হলো ভেরিয়েবলের, ওটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ
তোমাদের ক্লাসের কোন একজনের হাইট 5 ফিট 5 হবে, 5 ইঞ্চি হবে, তার প্রবাবিলিটি কত? এইটাই বের করি হলো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখন আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবল যে থাকে, যে এক্সপেরিমেন্টের জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়, সেখানে হলো আউটকাম দুইটা থাকে। একটাকে বলা হয় সাকসেস, আর একটাকে বলা হয় ফেইলিউর। যেমন আমরা যদি কয়েন টস করি, হেডকে যদি বলি সাকসেস, তাহলে হেড যদি উপরে আসে তাহলে সাকসেস, আর টেইল যদি উপরে আসে তাহলে ফেইলিউর। এবং এই সাকসেস এবং ফেইলিউরকে আমরা দুইটা ভ্যালু দিয়ে ডিনোট করি, যেমন সাকসেস হলে 1, ফেইলিউর হলে 0। যেমন প্রথম সাকসেসে, প্রথম ট্রায়ালে, ট্রায়াল মানে একবার টস করো কয়েন, টস করলে যদি হেড আসে তাইলে 1, আর দ্বিতীয়বার টস করলাম টেইল আসলো তাহলে 0, আবার তৃতীয়বার টেস্ট করলাম টেইল আসলো 0, চতুর্থবার টেস্ট করলাম হেড আসলো 1, এরকম। এখন আমরা এই কয়েন টসিং খেলাটা যদি 50 বার খেলি, কতবার হেড আসতে পারে বলো তো দেখি? সর্বোচ্চ কতবার হেড আসতে পারে? 50 বারই। 50 বার। থ্যাংক ইউ। আবার কতবার জিরো আসতে পারে? জিরো তো আসতে পারে, তাই না? সর্বোচ্চ কতবার জিরো আসতে পারে? 50 বার। বলো, বোঝা যাচ্ছে না। 50 বার। হ্যাঁ, 50 বারই জিরো আসতে পারে। তাহলে এই 0 এবং 1 আসার যে প্রসেস, যেটাকে আমরা বলি সাকসেস, সেই সাকসেসটা সর্বোচ্চ 50 বার আসতে পারে। তাহলে এই এই সাকসেসের রেঞ্জটা কি হবে বলো তো দেখি? রেঞ্জটা কি হবে? 0 থেকে 50। রাইট, 0, 1, 2, 3, 4, 5 আপ টু 50, এরকম। অর্থাৎ সাকসেস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েবলটা, that is containing the number of success, it consists of values 0, 1, 2, 3, 4 up to 50, এরকম। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলটা ফিক্স থাকে এবং ভ্যালুগুলা 0, 1, 2, 3, 4 up to 50 পর্যন্ত নিতে পারে, এবং ভ্যালুগুলা কিন্তু ডিসক্রিট। তোমার নাম কি? এই যে কথা বললা যে নামটা বলো। মিশু। মিশু। পুরো নাম বলো। সিনথিয়া জামান মিশু। সিনথিয়া জি স্যার। জামান মিশু, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে ভেরিয়েবলটা এই 0, 1, 2, 3, 4 আপ টু 50 পর্যন্ত গেল, এরকম কিন্তু এরকম ডাইকোটমাস, অর্থাৎ সাকসেস এবং ফেইলিউরের অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবো বাস্তবে। এটা কিন্তু ফাইনালে কিন্তু প্র্যাকটিক্যালে মানে আসতে পারে। ও, তোমাদের ফাইনাল পরীক্ষা কি হয়নি তো? না, হয়নি, আসতে পারে কিন্তু যে এরকম কিছু ভেরিয়েবল বলো, ঠিক আছে? আবার পয়সন ডিস্ট্রিবিউশন ইনফাইনাইট পর্যন্ত ভেরিয়েবল ভ্যালু নিতে পারে, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ভ্যালুটা n পর্যন্ত নিতে পারে। অর্থাৎ nটা হলো নাম্বার অফ, টোটাল নাম্বার অফ ট্রায়ালস, যতবার এক্সপেরিমেন্ট করি সেটা হলো n। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? ইন জেনারেল 0, 1, 2, 3 up to n, if we continue the trial up to n times. Okay, and this distribution have some characteristics that are h replication of the process results in one or two possible outcomes. একটা হলো success আর একটা হলো failure. The probability of success is the same for each replication. আমরা যে রিপ্লিকেশন মানে ট্রায়ালটা দিলাম, আমাদের কয়েন টস করলে হেডও আসতে পারে টেইলও আসতে পারে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ আউটকাম কয়টা? 2টা, তাই না? তাহলে এখানে হেড আসার প্রবাবিলিটি কত? 1/2.5। টেইল আসার প্রবাবিলিটি কত? 1/2.5। অর্থাৎ probability of success remain fixed in every trial and the trial should be independent. These are the কি বলে characteristics of binomial distribution at it contains the values 0, 1, 2 up to n.
এরকম যদি হয়, এইরকম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, that is called binomial distribution, and the form of the binomial distribution is like this. This is the mathematical form of the binomial distribution. n হলো number of trials বা number of replication, x হলো না ওই একটা নির্দিষ্ট সাকসেস, মানে সাকসেস কতবার আসলো সেটা, আর p হলো probability of success, যেটা হলো from trial to trial, যেটা ফিক্স থাকে। আর ফেইলিউরটা তাহলে সাকসেস যদি 0.5 হয় তাহলে ফেইলিউর কত? p সাকসেস, তার প্রবাবিলিটি সাপোজ 0.5, তাহলে ফেইলিউরের প্রবাবিলিটি কত? 1 minus 0.5. রাইট। তাহলে এটা হলো q বা ফেইলিউরের প্রবাবিলিটি। তাহলে p to the power x 1 minus p to the power n minus x. This is the mathematical function of binomial distribution. Now let's see an example. Okay, suppose 80% of adults with allergies reported symptomatic relief with a specific medication. তাহলে আমাদের এখানে সাকসেসটা কি বোঝাই যায়, কিন্তু সাকসেসটা কি, অর্থাৎ মেডিকেশন কেউ গ্রহণ করে বা অ্যালার্জি থেকে রিলিফ যদি পায় কেউ, সেটাই হলো আমাদের সাকসেস। আচ্ছা, তাহলে ইফ দ্য মেডিকেশন ইজ গিভেন টু 10 নিউ পেশেন্টস, 10 নিউ পেশেন্টকে মেডিকেশনটা দেওয়া হলো উইথ অ্যালার্জিস, what is the probability that it is effective in exactly 7? আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে এটা ইফেক্টিভ হবে, অর্থাৎ মেডিকেশনটা ইফেক্টিভ মানে কি কাজ করবে এই 10 জনের মধ্যে থেকে 7 জন পেশেন্টের, তার প্রবাবিলিটি কত? তাহলে এখানে n কত বলো তো দেখি, n কত? 50%. হ্যাঁ 10. 10 স্যার। রাইট 10 x কত? Sir, 7. রাইট p কত? 80%. রাইট, P 80%. p 80%, তার মানে 0.08 না 0.8। ওকে, থ্যাংক ইউ। এই যে এখানে বলা আছে সাপোজ দ্যাট 80% অফ অ্যাডাল্টস উইথ অ্যালার্জিস রিপোর্টেড কি সিম্পটোম্যাটিক রিলিফ, অর্থাৎ 80% ওই ওষুধটা খাইলে আগে জানা আছে যে 80% ভালো হয়ে যায়, তার মানে 80% সাকসেস রেট এখানে, তার মানে p প্রবাবিলিটি হলো 0.8। ওকে, নাও জাস্ট পুট দিস ভ্যালু n equal to 10, x equal to 7, p equal to 0.8, then you will get the probability of your desired probability, and this is you can write it এই যে দেখো এখানে লেখা আছে, এই তো এটা কি ম্যাথমেটিক্যাল ফাংশনটা করতে হয়, এটা ফ্যাক্টোরিয়াল 10, এটা হলো ফ্যাক্টোরিয়াল 7, 10 minus 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন করতে পারবা এটা? জি স্যার। স্যার আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, তো আমি শুনতে পারি না একটা জিনিস, x এর মানটা স্যার এখানে 7 হলো কেন? Okay. What is the probability that it is effective in exactly 7 out of 10 patients? Okay, এখানে 7 কেন হলো সেটা হলো কি বুঝতে পারছো? জি স্যার, এখানে হ্যাঁ, কারণ এখানে মেডিকেশন গ্রহণ করে 7 জনে ওই অ্যালার্জি থেকে রিলিফ পাবে, তাহলে কি সাকসেস 7। হ্যাঁ জি স্যার। 7। ওকে স্যার, থ্যাংক ইউ। এই তো প্রবাবিলিটি দেওয়া হলো এখানে, এই যেখানে বলা আছে, তাহলে এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করো তাহলে there is 20.13% probability that exactly 7 of 10 patients will report relief from symptoms, when the probability that anyone reports relief is 80%. এটা কিন্তু এই যে তুমি যে প্রবাবিলিটিটা পাবা পরীক্ষায় যেটা থাকবে সেটার কিন্তু তোমার লিখতে হবে, মানে এই যে এরকম একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে যে আমি আসলে এই যে জিনিসটা পাইলাম ম্যাথমেটিক্যাল, এখানে কিন্তু একটা সোজা কথা আছে, যে সংখ্যার কথা বলে সেটাকে কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে। এখানে শুধু এটা 0.2013 না,
it tells something, and which it tells, that is its interpretation. সরি, সুতরাং যা বলে সেটাকে তোমার বের করতে হবে, বলতে হবে, ইন্টারপ্রেট করতে হবে। তাহলে এটার সাথে আমি আরো কিছু প্রবলেম জুড়ে দিয়েছি, সেটা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং জিরো সাকসেস, অর্থাৎ 10 জনের উপর মেডিকেশন করা হলো, কেউ সাকসেস হবে না, কেউ রিলিফ পাবে না, তার প্রবাবিলিটি কত? এই যে আমি এখানে দেখাইছি, এই যে ফাংশনটা ইউজ করে তুমি তার প্রবাবিলিটি বের করতে, এবং এর প্রবাবিলিটি এত, এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে আরেকটা আছে এখানে, আরেকটা কোশ্চেন আমি এখানে দিয়েছি, সেটা হলো এখানে হলো n হলো এই যে প্রথম যে কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং জিরো সাকসেস, জিরো সাকসেস মানে কি, x = 0, তাহলে x = 0, n = 10, p = 0.8 বসায় দাও, তাহলে এর প্রবাবিলিটি পেয়ে যাবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে নেক্সটে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 সাকসেস, what is the probability of getting at least 2 success, অর্থাৎ কমপক্ষে 2টা সাকসেস আমরা পাবো, তার প্রবাবিলিটি কত? আচ্ছা, 2টা সাকসেস পাবো, তার প্রবাবিলিটি কত? এখন 2টা সাকসেস যদি আমরা পেতে চাই, কমপক্ষে 2টা হলো, তো বেশির পক্ষেও হইতে পারে, কিন্তু কত বেশি হবে? কারণ 10 জন পেশেন্টই আমরা এক্সপেরিমেন্টে নিয়েছি, 10 এর বেশি তো আর যেতে পারবে না। তাহলে it may be 2, it may be 3, it may be 4, up to it may be 10। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? probability of x greater or equal to 2, অথবা probability of x greater than 2, x greater than 1 মানেই probability of x greater or equal to 2। আচ্ছা, তাহলে এটা কি হতে পারে? প্রবাবিলিটি x = 2, x = 3, x = 10 এরকম হতে পারে। এটাকে যদি তুমি x = 2 ক্যালকুলেশন করতে চাও, x = 3 ক্যালকুলেশন করতে চাও, আপ টু x = 10 ক্যালকুলেশন করতে চাও, it will consume more times. To save your time and to make your calculation more accurate, বেশি ক্যালকুলেশন করতে গেলে তোমার আবার ক্যালকুলেটর টিপতে গিয়ে ভুলও করে পারতে পারো, সেই জন্য টোটাল প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ x = 0, x = 2, আপ টু x = 10 কিন্তু 1, কারণ আমাদের টোটাল প্রবাবিলিটি হলো 1। তাহলে 1 থেকে যদি আমরা প্রবাবিলিটি x = 0 এবং প্রবাবিলিটি x = 1 আমরা বাদ দেই, তাহলে যে প্রবাবিলিটি পাওয়া যাবে সেটাই হলো প্রবাবিলিটি অফ x is greater or equal to 2। তাহলে অলরেডি প্রবাবিলিটি অফ x = 0 = কত সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, সেই জিনিসটা শুধু এখানে বসাবা, আর প্রবাবিলিটি x = 1 এডিশনাল ক্যালকুলেশন করলেই তোমার ডিজায়ার্ড প্রবাবিলিটি তুমি পেয়ে যাবে। তারপরে তার ইন্টারপ্রিটেশন করবা, আগে যেভাবে ইন্টারপ্রিটেশনটা করা আছে এভাবে, যে আমরা যদি ওই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করি 10 জন পেশেন্টের মধ্যে, তাহলে সেই পেশেন্ট থেকে 2 জন বা তার চেয়ে বেশি কি রিলিফ পাবে, তার প্রবাবিলিটি এখানে যেটা হবে সেটাই। ঠিক আছে, এখন দেখো লাস্টে কি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এট বেস্ট 8 সাকসেস, অর্থাৎ সর্বোচ্চ 8টা সাকসেস পাবো, 8এর বেশি সাকসেস পাবো না, তার প্রবাবিলিটি কত? তাহলে 8এর বেশি যে সাকসেস পাবো না, তাহলে কি 8এর কম হতে পেতে পারি, বেশি পাবো না কিন্তু কম হতে পেতে পারি, এক্স্যাক্টলি হলে শুধু ওই সংখ্যাটাই হবে, কিন্তু 8এর বেশি না, তাহলে 8ও পেতে পারি, 7ও পেতে পারি, 3ও কি 6ও পেতে পারি, বা 5ও পেতে পারি, এভাবে 0ও পেতে পারি। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রবাবিলিটি of x is less or equal to 8, that is equal to probability of x = 0, probability x = 1, up to probability x = 8। এটাকেও আমরা টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, এখান থেকে যদি প্রবাবিলিটি অফ
x equal to 9 and minus probability of x equal to 10 বিয়োগ করি, তাহলে কিন্তু এই দুইটা জিনিস ক্যালকুলেশন করলেই আমরা আমাদের ডিজায়ার্ড প্রবাবিলিটির রেজাল্টটা পেয়ে যাব। এখন ক্লিয়ার তোমরা? বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা তোমরা করবা, প্রবলেমটা ওইটাও করবা আগের যে প্রবলেম, এটা তো আমি দেখিয়ে দিলাম, এটা ফ্রেশ করে তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকে এই প্রবলেমটা করবা এবং এডিশনাল এই প্রবলেমটাও করবা। সেটা হলো a fish feed manufacturer claimed that his feed increase the weight of 70% fish to more than 2.5 kg after 6 months. অর্থাৎ ওই ম্যানুফ্যাকচার যে ফুডটা তৈরি করে সেটা সে ক্লেম করলো যে আমার ফিডটা যদি আপনি খাওয়ান তাহলে 70% এরও বেশি মাছ, 70% মাছ, কমপক্ষে 70% মাছের ওয়েট হবে 2.5 কেজি অথবা তার চেয়ে বেশি আফটার 6 মান্থ। আচ্ছা তাহলে হয়, তাহলে এটা তো সে বললো, তাহলে আমরা টেস্ট করে দেখি যে আসলে তার কথা সত্য কিনা। তাহলে when the experiment completed, আমরা এক্সপেরিমেন্ট করলাম যে তার ফিডটা খাওয়াইলাম, আমরা কয়টা ফিশকে খাওয়াইছি? 8টা ফিশকে খাওয়াইছি। আচ্ছা অথবা আমরা একটা পুকুরে এই ফিডটা, এই পরিমাণ ফিডটা খাওয়াইছি এবং খাওয়ানোর পরে আমরা 7টা ফিশ ধরে নিয়েছি, মাছ ধরে নিয়েছি। তাহলে n equal to কত? 7 were caught from the pond, then calculate the following probabilities. তাহলে এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করো। What is the probability of getting 5 successes? What is the probability of getting at least 3 successes? What is the probability of getting at best 5 successes? এখানে সাকসেস মানে কি বলো তো দেখি। স্যার মাছের ওজন 70%, স্যার মাছের ওজন 2.5 হবে। রাইট, 2.5 এর চেয়ে বেশি হবে, বেশি হবে অথবা 2.5 অথবা তার চেয়ে বেশি হবে। তাহলে একটা মাছ ধরলা তুমি, 7টা মাছ থেকে একটা মাছ নিলা, আমি বলতেছি 7টা মাছ থেকে একটা মাছ নিলা, ওজন করলা, সেটা যদি 2.5 অথবা তার চেয়ে বেশি হয় বা গ্রেটার দেন বলা আছে না, মোর দেন 2.5, আচ্ছা 2.5 এর যদি বেশি হয় তাহলে 1, না হলে 0, এরকম আর ভেরিয়েবলটা। তাহলে x এর ভ্যালু কি হতে পারে? একটা মাছও 2.5 ক্রস না করতে পারে, তাহলে x ইকুয়াল টু 0। একটা মাছ করতে পারে 1, দুইটা মাছ করতে পারে 1, এরকম 7টা মাছে 2.5 ক্রস করতে পারে, তখন হলো 7। তার মানে x ইকুয়াল টু 1 2 0 1 2 আপ টু 7 পর্যন্ত x এর মান হতে পারে। তাহলে এই যে উপরের एग्जांपलটা দেখাইলাম, সেই एग्जांपलेর উপর বেসিস করে এই প্রবলেমগুলো সলিউশন করে ফেলব। ওকে, আর কি বলতেছিলা বলো? না স্যার, স্যার মোর দেন এর বিষয়টা নিয়ে স্যার আপনি বললেন তো এক্স্যাক্টলি 2.5 কেজি বা তার বেশি হবে এটা। আচ্ছা আচ্ছা, মোর দেন 2.5 কেজি অর্থাৎ 2.5 কেজির চেয়ে বেশি হতে হবে, অর্থাৎ 2.5 প্লাস হলেই সেটা 1 হবে সাকসেস। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা পারবা তো? স্যার 3 নাম্বার কোশ্চেনে কি এটা বেস্ট হবে না লিস্ট হবে? না, এট বেস্ট। সর্বোচ্চ 5, সর্বোচ্চ 5 হলে কি হতে পারে প্রবাবিলিটি? x equal to 0, x equal to 1 2 up to x equal to 5 হতে পারে। তাহলে এটা যদি তুমি বাস্তবে করতে চাও তখন কি করতে হবে? at best 5, তার মানে কি 1 minus probability of x equal to 6 minus probability of x equal to 7। এটা হলো at least, এই যে এটা at least, আর এটা হলো at best। ওকে, থ্যাংক ইউ। দেখো এখানে 2 স্যাম্পল টি টেস্ট, আমরা ওই যে টেস্ট করেছি না, টেস্ট, এখানে একটা एग्जांपल দেখাবো, সেই एग्जांपल রিলেটেড কোশ্চেনই তোমরা প্র্যাকটিক্যাল খাতায় সেগুলো সলিউশন করবে এবং ওই ধরনের এই পরীক্ষায় আসবে। One way to measure a person's fitness is to measure their body at
ফ্যাট পার্সেন্টেজ। পার্সেন্টে মানে তোমার এই পার্সনের ফিটনেস আমরা ক্যালকুলেশন করতেছি একটা ক্রাইটেরিয়ার উপর, সেটা হলো তার বডিতে ফ্যাট পার্সেন্টেজ কেমন আছে সেটার উপর বেসিস করে। তাহলে এভারেজ বডি ফ্যাট পার্সেন্টেজ vary by age, but according to some guidelines the normal range for men is at body fat and the normal range for woman at acha tale our sample data is from a group of men and women who did workouts at a gym 3 times a week for a year. Then their trainer measured the body fat. That table given shows that. Aging. এরা এই মেন এন্ড ওমেন কিছু পার্সন আছে, এরা যেত মানে জিমে যাইতো, ডেইলি জিমে যে এক্সারসাইজ করতো এবং আফটার 1 ইয়ার তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়েছে। মেনের জন্য এই যে অবজারভেশন বললাম এবং ওমেনের জন্য এই অবজারভেশন বললাম। এখন আমরা যেটা জানতে চাই whether the body fat percentage in men and in women is equal or not, এটা আমরা টেস্ট করতে চাই। আসলে তারা সায়েন্টিফিক্যালি বডি ফ্যাট পার্সেন্টেজে মেন এন্ড ওমেনের মধ্যে সমান বডি ফ্যাট আছে কি না এটা আমরা টেস্ট করতে চাই। তাহলে এখানে এইটা একটা স্যাম্পল, এইটা একটা স্যাম্পল। এই স্যাম্পলের সাইজ কত? 1 2 3 4 5 10 13। তাহলে n1 = 13 আর এই স্যাম্পলের সাইজ হলো n2 = 10। নাও আমাদেরকে টেস্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু আগেই তোমাদেরকে বলেছি যে আমরা টেস্ট করি আসলে একটা স্যাম্পলের মাধ্যমে টেস্ট করি আসলে পপুলেশনকে। তাহলে এখানে এই টেস্টটা করতে গেলে আমাদের প্রথমে কি ধরে নিতে হবে বলো তো দেখি? টেস্ট করতে গেলে ফার্স্টেই টেস্ট করতে গেলে না স্যাম্পল তো ধরে নিতে হবেই। স্যাম্পল তো কি ধরে নিতে হবে? কি একটা রেজাল্টের কি ধরে নিতে হবে? ধরে নিতে হবে হাইপোথিসিস ধরে নিতে হবে। অর্থাৎ টেস্ট করতে গেলে তোমাকে প্রথমে ধরে নিতে হবে যে তোমার হাইপোথিসিস কি। এই যে জিনিসটা দেখো, এই যে হাইপোথিসিস। Let's look the body fat data to sample t-test using statistical terms. Our null hypothesis is that underlying population means are the same. তাহলে population mean মেল এবং ফিমেলের যে বডি ফ্যাট পার্সেন্টেজ এটা সারা বাংলাদেশে, এটা যদি বাংলাদেশের এক্সপেরিমেন্ট হয় তাহলে সারা বাংলাদেশে সমান এটা ধরে নিতে হবে। আর সমান যদি না হয় তাহলে তারা অসমান হবে। এটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা হলো নাল হাইপোথিসিস। সরি, এখানে এই যে জিরোটা লিখেছে না, এখানে কিন্তু জিরো হবে না। এটা মনে হয় যে আমি নেট থেকে কালেকশন করেছি, তো ওরা এখানে জিরো দিয়েছে। এটা আইদার হবে 1 অথবা এ লিখতে পারে। তাহলে এই হলো নাল হাইপোথিসিস। এখন আসো, তারপরে নাল হাইপোথিসিস ফিক্স হওয়ার পরে ইউ হ্যাভ টু চুজ ইউর টেস্ট স্ট্যাটিস্টিক। দেখো এখানে স্যাম্পল সাইজ হলো 30 এর চেয়ে ছোট, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স জানা নেই, সুতরাং এই টেস্টটা ফলো করবে টি স্ট্যাটিস্টিক। এখানে কিন্তু লিখতে হবে, তোমার কারণগুলো লিখতে হবে। As the population standard deviation is not known and the sample size below 30, that's why this problem follow the T distribution. So to answer this question we have to use T statistic. You have to write this logics. Okay, তাহলে এই যে সেই T statistic, the test statistic calculated as T statistic. এখানে the numerator of the T statistic is difference between two group average. It estimate difference. আচ্ছা, এটা হলো T statistic। এখন যদি তুমি এই প্রবলেমটাকে সলিউশন করতে চাও তাহলে you need these values, that is x1 bar, x2 bar, sp and 1 minus n1, 1 minus n2. n1 জানো কি তোমরা?
জি স্যার 13 ইনটু 10 10 x1 বার জানো স্যার এটা স্যার এভারেজ করলে হবে স্যার মেনেটটা x2 ওমেনেটটা স্যার এভারেজ করব sp স্যার এটা জানা না এইখানে একটু সমস্যা আছে তার মানে এখন দেখো এই যে এভারেজের সূত্র এই এভারেজ বের করে x1 বার বের পারবা এই সূত্রটা ব্যবহার করে x2 বার পারবা এখানে একটা জিনিস স্যাম্পল ভেরিয়েন্স জানা নেই স্যাম্পল ভেরিয়েন্স জানা নেই তাহলে এসপি এর একটা সূত্র আছে আমি তোমাদেরকে দেখাই এখানে এই যে this is the formula of SP and to calculate SP square you need S1 square and S2 square and the rest of the things you know okay now you can calculate S1 using the formula this formula S1 square okay and the xi will represent these observations. Similarly, when you calculate the S2 square, the xi will be these values and x bar will be the mean of these values. Okay, and n will be 10. And in case of men, when you calculate S1 square, then n will be 13. এখন কি পারা যাবে স্যার আরেকবার একটু বলেন আমার নেটের সমস্যা হচ্ছিল মানে মান কোনটার ক্ষেত্রে কোনটা বসালেন সেটা যখন S1 স্কয়ার ক্যালকুলেশন করবা তখন xi কোন ভ্যালুগুলো নিবে এই ভ্যালুগুলা ঠিক আছে যখন S2 স্কয়ার ক্যালকুলেশন করবা তখন xi এই ভ্যালুগুলো নিবে এবং xi যে ভ্যালুগুলো নিবে সেই ভ্যালুর মিনটাই হবে x বার at the respective time okay এবং n এর মানও তখন সেটাই হবে তাহলে এভাবে S1 স্কয়ার এবং S2 স্কয়ার ক্যালকুলেশন করা যাবে তো জি স্যার হ্যাঁ জি স্যার ওকে এখন let's see this is the calculated value আর যখন ভেরিয়েন্স ক্যালকুলেশন করে ফেলবা তখন তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন শুধু স্কয়ার রুট করে দিবা এখন ওই ডাটাকে অ্যানালাইসিস করে যে ভ্যালুগুলো এসেছে সেগুলো হলো ওমানের স্যাম্পল সাইজ 10 এবং তার x বার এভারেজ হলো এত এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট ইজ S1 ইজ এত এবং ম্যানের ক্ষেত্রে n2 ম্যানকে n2 ধরেছি এখানে ম্যানের ক্ষেত্রে n2 হলো 13 এভারেজ এই ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6.84 now put this value and get sorry আচ্ছা এই যে SP এখানে তাহলে এই যে এখান থেকে যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে বসাই দাও এখানে বসাও তাহলে এই যে বসাইলে এরকম করে ক্যালকুলেশনটা চলে আসবে চলে এসে এটা হলো SP স্কয়ার 38.88 SP স্কয়ার তার মানে আমাদের যে টি যে ফাংশনটা ছিল সরি কোথায় সেটা এই যে টির যে ফাংশন SP আমরা পেয়ে গেলাম n1 পেয়েছি n2 পেয়েছি x বারও পেয়েছি x1 বার পেয়েছি x2 বার পেয়েছি পাওয়ার পরে আমরা যদি ক্যালকুলেশন করি দিস ভ্যালু উইল বি এই যে ডিফারেন্স অফ গ্রুপ এভারেজ এই যে গ্রুপ এভারেজ এটা হলো এই যে SP স্কয়ার এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এই যে ক্যালকুলেশন করলে আমরা 2.80 পেলাম এখন তার মানে এই যে স্টেপগুলা কিন্তু মনে রাখবা প্রথমে আমরা মানে প্রবলেমটা বুঝে তারপরে তার নাল হাইপোথিসিস ধরবো ধরার পরে এটা কোন স্ট্যাটিস্টিক ফলো করে সেটাকে ব্যাখ্যা করে লিখবো লেখার পরে আমরা সেই স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেশন করার জন্য যা যা দরকার সেগুলো ক্যালকুলেশন করব করে সেই স্ট্যাটিস্টিকটা বের করব এই যে
বের করে আমরা এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। এর জন্য টেবুলেটেড ভ্যালু খুঁজতে হবে আমাদের ইয়ে থেকে, টেবিল থেকে। এই যে দেখো, এই যে টি ডিস্ট্রিবিউশন টেবিল, এখানে 1 টেইল 2 টেইল আছে, আমাদের 2 টেইল এটা হলো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি 5% অথবা এই টেবিলটা একটু অন্যরকম, টেবিলটা কি একজনে দেওয়া থাকবে? আচ্ছা এগুলো আসতে হবে, আমি তো দেখি। এই দেখো টি ডিস্ট্রিবিউশন টেবিল, এখানে টির টি ডিস্ট্রিবিউশনের নির্দিষ্ট লেভেল অফ সিগনিফিকেন্সের এগেইনস্টে, এবং এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিটা ফ্রিডমের এগেইনস্টে তোমার টেবুলেটেড ভ্যালু খুঁজতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি, দিস ইজ আওয়ার ক্যালকুলেটেড ভ্যালু। নাও হোয়াট ইজ দ্য টেবুলেটেড ভ্যালু? ডিগ্রিজ অফ ফ্রিডম কত? এই টেস্টের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n1 প্লাস n2 মাইনাস 2, তাহলে 21 ডিগ্রিজ অফ ফ্রিডম। সাপোজ আমরা টেস্ট করতে চাই 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে আলফা ইকুয়াল টু 0.05। তাহলে এখানে খুঁজি আমরা টি ডিস্ট্রিবিউশন টেবিলে আলফা ইকুয়াল টু 0.05, এই যে 0.05, এবং আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল? 21। দিস ইজ 21, এই যে 2.08। এক মিনিট, আমি একটু ফোন ধরে নেব, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে এই হলো 0.05, এই কলাম বরাবর আমরা আগাইতে থাকি, and this is our 2.0। 0.05 কেন? এটা তো লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স থিওরি ক্লাসে বলেছি, মানে কোন টেস্ট করতে গেলে, কোনো কিছু করতে গেলে তোমার তো কিছু এরর থাকে, সেই এররটুকু তুমি কত পার্সেন্ট কনসিডার করবা, সেটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। এটাকে বলা, আমরা 5% কনসিডার করছি, তোমরা সব সময় 5%ই কনসিডার করবা, ঠিক আছে? 5%-এ, হ্যাঁ সেটা 5%-এ, এবং সেটাকে যদি 1-এ কনভার্ট করো সেটা হলো 0.05, এই জন্য 05 নিয়েছি। তাহলে আমাদের ডিজায়ার্ড ভ্যালু হলো 2.08। তাহলে আসো এখানে, এই যে 2.08, দিস ইজ আওয়ার ডিজায়ার্ড ভ্যালু। তাহলে এখানে দেখ ক্যালকুলেট ভ্যালু কিন্তু 2.80 ছিল, তাই না? Since the calculated value of t is greater than tabulated value of t, that is 2.080, at alpha level of significance 0.05 and 21 degrees of freedom, so the null hypothesis is rejected. If the null hypothesis is rejected, so our conclusion is the fat percentage in the average fat percentage in men and women are statistically different, অথবা are significantly different. This is your interpretation, that will be your interpretation. Okay, so this problem has finished. Okay, ইন্টারপ্রিটেশন তার একবার একটু বললে ভালো।
since the calculated value of t, that is 2.80, is greater than the tabulated value of t, that is 2.080, at 0.05 level of significance and 21 degrees of freedom, the null hypothesis is rejected. ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড এর চেয়ে ভ্যালু বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম। তাহলে নাল হাইপোথিসিসে কি ধরেছিলাম? This was our null hypothesis. So we can conclude that the male and female, the fat percentage in male and female are statistically different. যদি নাল হাইপোথিসিস রিজেক্টেড হয় তাহলে কোনটা সত্য? এটা সত্য, এটা সত্য হলে তারা কি? দে আর নট ইকুয়াল, দে আর ডিফারেন্ট, সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। ঠিক আছে, ঠিক ওই সূত্রগুলা ইউজ করে তোমরা আরেকটা প্রবলেম তোমাদেরকে অ্যাসাইন করেছি, দ্যাট ইজ এটা, to compare the fish production in two different pH level in ponds, perform the two sample test and interpret the results. এটা কিন্তু হাইপোথেটিক্যাল ডাটা আমি বানাইছি, এটা কি বাস্তব ডাটা না, তোমরা আবার বাস্তব বললে এটাকে ইয়ে করো। এটা হলো পানির পিএইচ লেভেল কি মাছের প্রোডাকশন কে ইয়ে করে, চেঞ্জ করে? আমার কনসেপ্ট, হ্যাঁ আচ্ছা, যদি করতে পারে সেটাই আমি বলেছি। তাহলে আমরা একটা পুকুরে পিএইচ লেভেল দিলাম 5 আর একটা পুকুরে পিএইচ লেভেল দিলাম 8। এটাও রিজনেবল কিনা জানি না, আমি দিয়ে রাখছি, দেখি হাইপোথেটিক্যাল যেহেতু সমস্যা নাই। তাহলে এই পুকুর থেকে আমরা কয়েকটা মাছ ধরেছি, এখানে যতগুলা অবজারভেশন আছে ততগুলা মাছ N1 হবে, তাই মাছ ধরেছি এবং তার ওয়েট আমরা এরকম পেয়েছি। এবং দ্বিতীয় পুকুর যেখানে পিএইচ লেভেল 8, সেখানে তার অবজারভেশন ছিল এরকম, ঠিক আছে, তার অবজারভেশন ছিল এরকম। তাহলে নাও টেস্ট, এই যেখানে কি বলছি, কম্পেয়ার করতে বলছি। তাহলে কম্পারিজন করার জন্য কি করতে হবে? প্রথমে নাল হাইপোথিসিস, তারপর অল্টারনেটিভ হাইপোথিসিস, এখানে কি হবে, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে সেটা ডিফাইন করতে হবে, ডিফাইন করে সেই টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে টেবুলেটেড ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করে তোমাদের ডিসিশন পর্যন্ত পৌঁছতে হবে। দিস ইজ ইওর হোম টাস্ক। তাহলে আমরা দুইটা প্রবলেম দেখাইলাম এবং দুইটা হোম টাস্ক দিয়ে দিলাম, এগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে, কমপ্লিট করে ফেলবা। প্রবলেম গুলোই সলভ করব, রাইট, শুধু প্রবলেম গুলো সলভ করবা, পরীক্ষার মধ্যে এই রিলেটেডই আসবে। তো এখন এগুলো সলভ করে তোমার ম্যাম কি বলছে, জমা দিতে বলছে নাকি? স্যার এগুলা কি ম্যামের গুলার সাথে জমা দিব? একসাথে করবা। স্যার তার মানে এখানে যে এক্সাম্পল গুলো আছে ওগুলো করব না, শুধু প্রবলেম সলভ করব, প্রবলেম 1 প্রবলেম 2। না, এক্সাম্পল সহ, ঠিক আছে, এক্সাম্পল সহ করতে হবে। এখানে মোটমাট 4টা এক্সপেরিমেন্ট তোমরা করবা, 4টা। একটা ওই যে এক্সাম্পল গুলা ওটা তো পুরো কমপ্লিট করবা এবং সুন্দর করে গুছিয়ে রাখবা এবং প্রবলেম 1 এবং প্রবলেম 2 করবা, ঠিক আছে? স্যার ম্যামেরটার সাথে একসাথে দিব? হ্যাঁ, একসাথে করে ফেলো, একই খাতায় করে ফেলো। স্যার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন বলো? স্যার ডিএফ ইকুয়াল টু -2 কেন হলো? এটা থিওরিটিক্যাল, এটা বুঝতে গেলে তোমার থিওরি জানতে হবে। থিওরি জানার টাইমও নাই, থিওরি জানা তোমাদের দরকারও নেই। ক্যালকুলেশন আর কি একদম মুখস্থ আর কি, সূত্র টাইপ। যারা স্ট্যাটিস্টিক্স এ পড়বে তারা ওই থিওরি জানবে, ঠিক আছে? স্যার কি এই টাইপের ম্যাথ থাকবে? হ্যাঁ, এই টাইপের ম্যাথই হবে। স্যার দুটো পুকুরের স্যার আমরা কি কম্পেয়ার করব এখানে? কম্পেয়ার দ্য ফিশ প্রোডাকশন। এই যে এগুলো কি প্রোডাকশন না? এই যে এক একটা মাছের ওয়েট তো নিছি, এটা কি প্রোডাকশন? তো ফিশ প্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, কম্পেয়ার দ্য এভারেজ, fish
প্রোডাকশন বাদ দিয়ে দেবে, ঠিক আছে, আরো সহজ করে দেবে, ঠিক আছে। আর এটা এটা আমি তোমাদেরকে মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে। তাহলে এগুলো করে ওই যে ম্যাডামের সাথে ইয়ে করো, তোমরা একত্র করে ফেলো। এগুলো তো আর মেলে পাঠাতে হবে না তো মনে হয়, নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা করে ফেলো এগুলো, মানে কমপ্লিট করে ফেলো। স্যার আমরা স্যার আগের প্রবলেমটার মতো এখানেও দেখাবো যে দুটার ওয়েট সমান কিনা। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, সমান কিনা এটা টেস্ট করবা, স্যার টেস্ট করবা, ডিসিশন লিখবা। হ্যাঁ বলো। স্যার এর আগের বার আপনি যে আমাদের শীট গুলো দিয়েছিলেন তার মধ্যে একটা শীট ডবল বার আসছিল, ওই শীটটা যদি দিতেন নর্মাল মানে নর্মাল ডিস্ট্রিবিউশন, এই শীটটা আমরা পাইনি। উনি নরমাল ডিস্ট্রিবিউশনের শীট, স্যার ওটা ডবল বার আসছে, অ্যাপ্লিকেশন অফ টেস্ট স্ট্যাটিস্টিক্স এই শীটটা ডবল বার আসছে, মানে দুইবার আসছে। আচ্ছা নরমাল ডিস্ট্রিবিউশন গুলো পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন। আর আর এটা আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এক্স আইটা স্যার আমি বুঝতে পারিনি, এক্স আই কত হবে তার এই উপরে। যে এগুলোই তো xi, xi মানে কি? xi ইটস এ ভেরিয়েবল। স্যার এটা কি এটা হলো x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এই তো। এখানে এটা x1, এটা x2, এটা x3, এই তো। স্যার ক্যালকুলেশন করার সময় কি প্রত্যেকটা বসায় বসায় করব? মানে ক্যালকুলেশনটা তুমি x বার যেভাবে ক্যালকুলেশন করতে হয় সেভাবে করবা। এটা হলো x1 বার ক্যালকুলেশন করলে কিভাবে করতে হবে, এগুলোর এভারেজ করতে হবে। এটা x2 বার করতে গেলে এটার এভারেজ করতে হবে। সবগুলো বসে বসে যোগ করে করে করবা। এটা তো প্র্যাকটিক্যাল করতেছো তুমি, ঠিক আছে? স্যার ডিগ্রি অফ ফ্রিডম কি সবসময় এই সূত্র দিয়ে করব? এই প্রবলেমের জন্য এই সূত্র, ঠিক আছে, এখানেই ফিক্স থাকো। ওকে। আচ্ছা তাহলে কালকে আমি ইউনিভার্সিটিতে যাব, যাওয়ার সময় অনেক সময় তোমাদের 9টায় ক্লাস, তো 9টায় পৌঁছাইতে পারা যায় না। সুতরাং আমরা ক্লাসটা মানে 11 তারিখের ক্লাসটা করব, ঠিক আছে? সরি 11 তারিখ মানে ওই যে ওই পরশুদিন যে 11টায় ক্লাস। আর যদি মানে ক্যাম্পাসে যদি না যাওয়া হয় বা ইয়ে করা হয়, তাহলে আমি তোমাদেরকে লিংক দিব। অর্থাৎ লিংক দিলে বুঝবো যে কালকে ক্লাস হচ্ছে, আর লিংক না দিলে বুঝবো যে কালকে ক্লাস হচ্ছে না। আর যদি আর মানে বৃহস্পতিবার ইনশাল্লাহ ক্লাস হবে। স্যার আমাদের বৃহস্পতিবার আমাদের ফাইনাল এক্সাম নিয়ে একটু কথা বললেন, মানে কি ধরনের কোশ্চেন হতে পারে এগুলো একটু। ঠিক আছে ঠিক আছে, ক্লাস শেষে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। স্যার এটা দিয়ে দিন। হ্যাঁ এটা দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।